প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলোর সম্পর্ক রেখে আমরা আজকে এই অধ্যায়ের পরবর্তী অংশ আমরা আলোচনা করার আশা রাখি। তো আজকে আমরা জারণ বিজারণ অংশ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই অংশে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু বেসিক বিষয়ের সংজ্ঞা আসে, যেমন আমাদের আসবে জারণ বিক্রিয়া কি, আমাদের আসবে বিজারণ বিক্রিয়া, আমাদের শিখতে হবে জারক, আমাদের শিখতে হবে বিজারক। এই প্রাথমিক এই বিষয়গুলো আমাদের প্রথমে জানতে হবে, এটা আমাদের জানা আছে। তারপর আমরা একটু স্মরণ করব এই বিষয়গুলো, তারপর আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো আমাদের একটা রিয়াকশন আমরা একটু দেখি, একটু স্মরণ করার জন্য আমরা এই বিষয়গুলো একটু স্মরণ করার জন্য আমরা একটু কয়েকটা রিয়াকশন আমরা দেখি। আমাদের যেমন সোডিয়াম প্লাস আয়নে রূপান্তরিত হয় একটি ইলেকট্রন ত্যাগ করে। আমাদের ফেরাস আয়ন সে ফেরিক আয়নে রূপান্তরিত হয় একটা ইলেকট্রন ত্যাগ করে। আমাদের ক্লোরাইড আয়ন ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হয় একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমরা দেখছি যে এই বিক্রিয়ায় ইলেকট্রন নির্গত হয়েছে, ত্যাগ হয়েছে এবং ধনাত্মক আয়নের সৃষ্টি হয়েছে। ধনাত্মক আয়নের চার্জের মান বৃদ্ধি পেয়েছে এবং ঋণাত্মক আয়নের চার্জের মান হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় কি হচ্ছে, ধনাত্মক আয়নের সৃষ্টি ঘটে। সর্বোপরি প্রথমে ইলেকট্রন ত্যাগ ঘটে। ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক আয়নের সৃষ্টি হয়। ধনাত্মক চার্জের মান বৃদ্ধি পায় আর অ্যানায়নে ঋণাত্মক চার্জের মান হ্রাস পায়। তাহলে যে বিক্রিয়ায় এই বিষয়গুলো ঘটে থাকে তাদেরকে আমরা বলতে পারি এরা সকলে হচ্ছে জারণ ক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, ফলে ধনাত্মক আয়নের সৃষ্টি হয়, ধনাত্মক চার্জের মান বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের মান হ্রাস পায়, তাকে জারণ ক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা জারণ বিক্রিয়াটা একটু স্মরণ করলাম। ঠিক একইভাবে বিজারণ বিক্রিয়াটা হবে ঠিক উল্টো। তাহলে আমরা একটু দেখে নেই। দেখো আমাদের ফেরিক আয়ন ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে রূপান্তরিত হতে পারে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা একটা বিজারণ ক্রিয়া। আমাদের ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ হতে পারে, ক্লোরাইড আয়নে রূপান্তরিত হতে পারে। তোমার এটা একটা বিজারণ ক্রিয়া। ঠিক আছে, তাহলে
আবার যদি ধাতব কপার রূপান্তরিত হতে পারে, এটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ ঘটে, ফলে কি হচ্ছে, ধনাত্মক চার্জের মানের হ্রাস ঘটে, ঋণাত্মক চার্জের মানের বৃদ্ধি বা সৃষ্টি হয়। সে সকল বিক্রিয়াকে আমরা বলছি বিজারণ বিক্রিয়া। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন বা কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধনাত্মক চার্জের মানে হ্রাস ঘটে এবং ঋণাত্মক চার্জের মানে বৃদ্ধি ঘটে, তাকে বিজারণ বিক্রিয়া বা ক্রিয়া বলি। তাহলে আমরা জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়ার কিছু সংজ্ঞা আমরা স্মরণ করলাম। আমরা জারণ বিজারণের সংজ্ঞাটা একটু স্মরণ করি। আমরা দেখো, স্টেনাস ক্লোরাইড মার্কিউরি ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া ঘটে, তাহলে স্টেনিক ক্লোরাইডে রূপান্তরিত হয় আর মার্কিউরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়। এটা ডায়মন্ড হতে পারে। তাহলে আমরা যদি বিপরীত আয়নগুলো বাদ দিই, তাহলে বিক্রিয়াটা দাঁড়াচ্ছে এরকম, স্টেনাস আয়ন তোমার মার্কিউরিক আয়নের সাথে বিক্রিয়া করে স্টেনিক আয়নে রূপান্তরিত হচ্ছে এবং মার্কিউরাস আয়নে রূপান্তরিত মার্কিউরাস আয়নে রূপান্তরিত হচ্ছে মার্কিউরিক আয়ন। তাহলে আমরা স্টেনাস আয়ন স্টেনিক আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে কি ঘটেছে, দুটা ইলেকট্রন ত্যাগ ঘটেছে। তাহলে এই বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের জারণ ক্রিয়া। জারণ ক্রিয়া। আর বিজারণ ক্রিয়াটা কি ঘটেছে, আমরা দেখছি মার্কিউরিক আয়ন ইলেকট্রন গ্রহণ করে মার্কিউরাস আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা ইলেকট্রনের গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে বিজারণ ক্রিয়া। তাহলে যদি ডাইমার হয় তাহলে এটা দুইটা দুই দুই ঠিক আছে। তাহলে আমাদের 2 4 4 6 4 5 ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি স্টেনাস আয়ন স্টেনিক আয়নে রূপান্তরিত হয়েছে, ইলেকট্রন ত্যাগ করেছে, দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এটা হচ্ছে জারণ ক্রিয়া, আমরা বলেছি জারণ ক্রিয়া বলেছি। তাহলে জারণ ক্রিয়া যারা প্রদর্শন করে তারা হচ্ছে বিজারক। তাহলে এটা হচ্ছে বিজারক, স্টেনাস ক্লোরাইড হচ্ছে বিজারক। মার্কিউরিক ক্লোরাইড মার্কিউরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটি ইলেকট্রন ত্যাগ ঘটেছে, এক্ষেত্রে গ্রহণ ঘটেছে, গ্রহণ। তাহলে এটা হচ্ছে বিজারণ ক্রিয়া। তাহলে বিজারণ ক্রিয়া যারা দেখায় তারা হচ্ছে জারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজারক সমূহ কি করছে, বিজারক সমূহ কি করছে, দেখো বিজারক সমূহ ইলেকট্রন ত্যাগ করছে, কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে। 2 নম্বর হচ্ছে নিজে জারিত হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন একটু নিজে জারিত হচ্ছে এবং সেই ত্যাগকৃত ইলেকট্রন
তোমার জারক গ্রহণ করে বিজারিত হচ্ছে। তাহলে জারককে সে কি করে? বিজারিত করে। তাহলে যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং জারককে বিজারিত করে তাদেরকে বলা হয় বিজারক। তাহলে বিজারকের সংজ্ঞাটা হচ্ছে যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অপরকে বা জারককে বিজারিত করে তাদেরকে বিজারক বলে। তাহলে স্টেরাস ক্লোরাইড হচ্ছে একটি বিজারক। তাহলে জারক ঠিক উল্টো হবে। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং বিজারককে জারিত করে তাদেরকে বলা হয় জারক। তাহলে ঠিক অপোজিট, এই সংজ্ঞার উল্টো হবে জারকের সংজ্ঞা। তাহলে আমরা জারক বিজারক বিষয়টি আমরা স্মরণ করলাম। আবার এরপর আমরা এখান থেকে আরেকটা আমরা কোশ্চেন সলভ করে ফেলতে পারি যে এই যে আমরা একটা বিক্রিয়া দিয়েছি, আমরা বলতে পারি যে বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া। ব্যাখ্যা করো। অথবা আমরা বলতে পারি জারক বিক্রিয়াটির আলোকে দেখাও যে জারণ বিজারণ ক্রিয়া যুগপৎ সংঘটিত হয়। তাহলে আমরা দেখেছি যখন বিজারক ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগকৃত ইলেকট্রন জারক গ্রহণ করছে। ঠিক আছে? অর্থাৎ জারণ বিজারণ ক্রিয়া যুগপৎ সংঘটিত হয় এবং ত্যাগকৃত এবং গৃহীত ইলেকট্রনের মোল সংখ্যা উভয় বিক্রিয়ায় সমান হয়ে থাকে। তাহলে আমরা জারণ ক্রিয়া বিজারণ ক্রিয়া জারক বিজারক বিষয়টা জানলাম এবং জারণ বিজারণ ক্রিয়া যুগপৎ সংঘটিত হয় সেই বিষয়টাও আমরা একটু স্মরণ করলাম। তো আমাদের এই অংশ থেকে, জারণ বিজারণ অংশ থেকে আমাদের আরেকটা বিষয় তোমরা একটু শিখবে বা স্মরণ করবে, সেটা হচ্ছে তোমাদেরকে আমরা এমসিকিউর জন্য কিছু যৌগের বা আয়নের সংকেত দিয়ে দেব। সেখানে তোমাদের নির্দিষ্ট কোনো ধাতব আয়নের বা কোনো আয়নের জারণ মান তোমাকে নির্ণয় করতে বলবো। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যেগুলো দিয়ে থাকি সেই যৌগগুলো বা আয়নগুলো হচ্ছে যথাক্রমে পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ক্রোমিয়ামের জারণ মান, কার্বনের জারণ মান, ম্যাঙ্গানিজের জারণ মান, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, এখানে সালফারের জারণ মান তোমাকে বের করতে হবে। তাহলে এগুলোকে আয়ন আকারে আমরা দিয়ে দিই অনেক সময়, সেক্ষেত্রে এরকম থাকবে। সেখানে ক্রোমিয়ামের জারণ মান তোমাকে বের করতে হবে। পারম্যাঙ্গানেট জায়গায় পটাশিয়ামটা বাদ চলে যাবে, পারম্যাঙ্গানেট থাকবে, অ্যানায়ন সেটা তোমাকে দেওয়া থাকবে, থায়োসালফেট দেওয়া থাকবে, মাইনাস সালফারের জারণ মান বের করতে বলবে। তাহলে জারণ মান বের করা তোমাকে আবার একটু স্মরণ করতে হবে, কারণ এখান থেকে আমরা এমসিকিউ করে থাকি যেখানে কোনো একটি পরমাণু তোমার জারণ মান তোমাকে
বের করতে বলবে। তো আমাদের জারণ মানটা কিভাবে বের করে আমরা জানি অবশ্যই। আমরা ধরো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যদি জারণ মান নির্ণয় করে থাকি, তাহলে সেক্ষেত্রে যেটা যে পরমাণু জারণ মান, যে মৌলের পরমাণু জারণ মান নির্ণয় করতে সেটাকে এক্স ধরে থাকি আমরা, তাহলে এক্স ইনটু কয়টি পরমাণু আছে, একটা, ম্যাঙ্গানিজের এক, তার সাথে যুক্ত করবো পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, আছে কয়টি, একটা পরমাণু, তার সাথে এটা যোগ করবো। অক্সিজেনের জারণ মান হচ্ছে আমরা জানি -2, তার কয়টি আছে, চারটি, এটা সমান 0। আমরা এক্স এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো, সেটাই হচ্ছে জারণ মান। জাস্ট আমরা নিয়মটা মেনে আমরা যখন বের করার চেষ্টা করবো, আমাদের সবগুলো মৌলের যৌগের ক্ষেত্রে সবগুলো কাঙ্ক্ষিত মৌলের জারণ মান আমরা নির্ণয় করতে পারবো। এগুলো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা দেখেছি, মেট্রিক লেভেলেও আমরা 9-10 এর ক্লাসে আমরা এটা করেছি। তো তাহলে এই বিষয়টা তোমরা একটু কিন্তু খেয়াল রেখো। এরপর আমাদের এই অংশে, জারণ বিজারণ অংশে আর যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদেরকে কিছু আমরা রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেবো, জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে দেবো, হয়তো পূর্ণ বিক্রিয়া দেবো, অথবা শুধু বিক্রিয়ক দিয়ে দেবো, তোমাদেরকে উৎপাদক বের করতে বলবো, এবং সেই বিক্রিয়ক গুলো তোমার সমতা বিধান করতে তোমাদেরকে আমরা বলবো। তো তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে পারো, এটা মোটামুটি সহজ। এবং বিপরীত আয়ন যদি বিক্রিয়া শেষে তোমরা সমতা বিধানের সময় যদি নাও লেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, তাহলে অসুবিধা হবে না, আমরা সেটা সঠিক বলে আমরা বিবেচনা করি। তো তাহলে আমরা যে সমতা বিধান করতে হয়, সেই সমতা বিধানে যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু দেখে নেই। আমাদের যে বিক্রিয়াগুলো আসে, আমাদের বিক্রিয়াগুলো আসে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার সাথে হাইড্রোজেন সালফাইড আসে অ্যাসিড মাধ্যমে। এটা এভাবেও দেওয়া থাকে, অথবা এবং উৎপাদন থাকতে পারে। আমরা এগুলো উৎপাদন দিচ্ছি না, তোমরা উৎপাদনটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে আরেকটা আমাদের ব্রেন স্টর্মিং হবে। তাহলে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আরো আছে যে বিক্রিয়াগুলো আমাদের আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আছে ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়াটা আসে আমাদের। আমাদের আসে একটু চেঞ্জ করে দিলে একই ধরনের বিক্রিয়া, সেখানে ফেরাস ক্লোরাইড দিয়ে দেয় এবং হাইড্রোক্লোরিক দিয়ে দেয়। তাহলে এই বিক্রিয়াটা সমতা বিধান করতে তোমাকে বলা হতে পারে। আমাদের আসে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড, সালফিউরিক অ্যাসিড। আমাদের আসে পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আমাদের আসে সোডিয়াম থায়োসালফেট, এখানে আসে আয়োডিন, সোডিয়াম টেট্রাথায়োরাইড, সোডিয়াম আয়োডাইড। তাহলে এই কয়টা বিক্রিয়া একটু ভালো করে যদি তোমরা দেখো, মোটামুটি এই বিক্রিয়াগুলি খুব ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলো থেকে পরীক্ষাগুলোতে চলে আসে সাধারণত। তো তাহলে এই বিক্রিয়াগুলো বিপরীতায়ন যুক্ত করে তোমাদেরকে সমতা বিধান করতে বলা হবে। তো তোমাদের সেটা তোমরা এটা অনেকেই তোমরা এটা জানো, এটা কঠিন কিছু বিষয় না। তারপরে আমরা দুই একটা বিক্রিয়া আমরা সমতা বিধান করব, আমরা মানে প্র্যাকটিস করব বিষয়টা, যাতে আমাদের স্মরণে আসে কিভাবে সমতাকরণ করতে হয়। তো চলো আমরা যেকোনো একটা বিক্রিয়া নিই, যেটা, এবং এই বিক্রিয়াগুলো থেকে আমাদের অঙ্ক
আসে। অতএব এই বিক্রিয়াগুলো তোমাকে একটু জানতে হবে যে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করছে জারক বিজারক, কারণ অঙ্কের ক্ষেত্রে এটা লাগবে। তাহলে আমরা সবচেয়ে বেশি আসে যেটা সেটা আমরা এর বিক্রিয়া, যেটাকে আমরা একটু দেখি আমরা সংখ্যাকরণ করব। তাহলে আমাদের বিক্রিয়াটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের উৎপাদ যদি না দেওয়া থাকে তাহলে উৎপাদগুলো আমাকে প্রোডাক্টগুলো আমাকে বের করতে হবে। আমরা যেটা জানি নিয়ম যে ধাতব মৌলের পরমাণু যারা আছে এবং অ্যাসিডের অ্যানায়ন যেটা আছে সেটার সাথে যুক্ত হয়ে স্ব লবণ তৈরি করে। তাহলে আমাদের পটাশিয়াম সালফেট তৈরি হবে, আমাদের ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, আমাদের ফেরাসটা ফেরিক সালফেটে রূপান্তরিত হবে, পানি তৈরি হবে। তাহলে আমাদের প্রোডাক্টগুলো আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের সমতা বিধান করতে হবে। তাহলে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে যাচ্ছে। তাহলে প্রথম ধাপে আমাদেরকে উৎপাদগুলো লিখতে হবে। এই প্রথম ধাপে আমরা ক্যাটায়ন আয়নে ভেঙে ফেলি। তাহলে ক্যাটায়ন যখন দুটি ধাতব আয়ন থাকে কোন যৌগে তখন সেটা প্রথম ধাপে ক্যাটায়ন, আর বাকিটা হবে অ্যানায়ন। তাহলে পটাশিয়াম আলাদা করে লিখছি এবং পারম্যাঙ্গানেট আমরা আলাদা করে লিখছি আয়নকে। ফেরাস সালফেটকে আমরা ফেরাস আয়ন এবং সালফেট আয়ন করে লিখছি। সালফিউরিক অ্যাসিডকে আমরা দুইটা প্রোটন আর সালফেট আয়ন হিসেবে লিখছি এবং উৎপাদের মধ্যে দুটি পটাশিয়াম আয়ন আর সালফেট আয়ন লিখছি। ম্যাঙ্গানিজ সালফেটে ম্যাঙ্গানিজ আর সালফেট আয়ন লিখছি এবং আমরা এই পাশে লিখছি ফেরিক সালফেটের দুটি ফেরিক আয়ন আর তিনটি সালফেট আয়ন লিখছি আর পানিকে আমরা অবিহিত রাখছি। তাহলে এখন আমরা এরপরে ধাপে আমরা যেটা দেখাবো যে যাদের জারণ মানের পরিবর্তন হয়েছে শুধু তাদেরকে আমরা পরে আমরা লাইনে দেখাবো। তাহলে আমরা দেখছি পটাশিয়ামের জারণ মান এখানে +1, এখানে +1। আমরা সবগুলোর দিকে তাকাবো না, আমরা শুধু জারণ মানের দিকে তাকাবো। তাহলে পটাশিয়ামের জারণ মান একই রয়েছে +1, অতএব আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের পারম্যাঙ্গানেটে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান সেটা যদি আমরা হিসাব করি +7 হবে। 4×8 - 1 তাহলে হচ্ছে +7। আর এখানে ম্যাঙ্গানিজ যেমন 2, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মানে পরিবর্তন ঘটেছে, অতএব আমরা এই অংশটাকে রাখবো। সেটা ম্যাঙ্গানিজে রূপান্তরিত হয়েছে, আয়নে রূপান্তরিত হয়েছে। এরপর ফেরাস আয়ন দেখো ফেরিক আয়নে রূপান্তরিত হয়েছে, যার মানে পরিবর্তন 2 থেকে 2+ থেকে 3+ রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা ফেরাস আয়নটা রাখবো আর এই পাশে ফেরিক আয়নকে আমরা দেখাবো। আমাদের সহজের প্রয়োজন আমরা জাস্ট আয়ন আকারে লিখছি। সালফেটের জারণ -2, সালফেটের জারণ -2, সালফেটের জারণ -2, -2 বা 2 হবে। তাহলে সালফেট যতগুলো আছে আমরা সবগুলো সালফেটকে বাদ দিয়ে দিই, কারণ এটা জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। আমরা সহগের দিকে তাকাবো না, আবার বলছি সহগ উৎপাদন বিক্রিয়া যাই হোক যে পরিমাণটা আমরা জারণ মান চেঞ্জ হয়নি, অতএব তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। হাইড্রোজেনকে বাদ দিয়ে দিচ্ছি এবং পানিকে বাদ দিয়ে দিচ্ছি, যাতে এখানে হাইড্রোজেনের জারণ মান একই আছে। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো পারম্যাঙ্গানেট, ফেরাস আয়ন, এর পাশে ম্যাঙ্গানিজ আয়ন আর ফেরিক আয়ন। তাহলে এদের জারণ মানের পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা পুরো ডায়াগ্রাম আসলে একটু দেখি ফেরাস পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ আয়নের পরিবর্তন কি ঘটেছে, +7 থেকে +2 তে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে প্রতিটি ম্যাঙ্গানিজ আয়ন 5টি করে ইলেকট্রন
গ্রহণ করেছে। পাঁচটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ ক্রিয়া। তাহলে বিজারণ ক্রিয়া কে প্রদর্শন করে? জারক। আবার ফেরাস আয়ন ফেরিক আয়নে রূপান্তরিত হয়েছে একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এটা হচ্ছে জারণ ক্রিয়া। তাহলে জারণ ক্রিয়াকে দেখায় বিজারক। তাহলে আমরা এই প্রথম ধাপে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে জারককে বিজারককে জারক বিজারক চিহ্নিতকরণ করলাম। এবার আমরা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা কি করব? আমরা জারক কে সেটা দেখাবো আর বিজারককে সেটা আমরা দেখাবো। তাহলে জারক হচ্ছে পারম্যাঙ্গানেট অ্যানায়ন বা পাতে নিউট্রাল যুক্ত করে দাও KNF উপকর্ষণ পারম্যাঙ্গানেট। আর ফেরাস আয়ন হচ্ছে বিজারক বা ফেরাস সালফেট। ঠিক আছে? তাহলে জারক বিজারক আমরা দেখিয়ে দিলাম। এরপর তৃতীয় ধাপে আমরা যেটা করব, সেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া সেটা দেখাবো। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আমরা দেখি কি আছে। জারণ অর্ধ বিক্রিয়া আছে যে ফেরাস আয়ন ফেরিক আয়নে রূপান্তরিত হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ফেরাস আয়ন ফেরিক আয়নে রূপান্তরিত হবে একটা ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, আর বিজারণ অর্ধ বিক্রিয়ার দিকে আমরা তাকাই। বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা দেখছি যে পারম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানিজ আয়নে রূপান্তরিত হয়েছে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে পারম্যাঙ্গানেট আয়ন পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তরিত হয়েছে। খেয়াল রাখবে এই ক্ষেত্রে তোমার মৌলের পরমাণু সংখ্যা সমতা এলে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা তোমাকে সমান করে নিতে হবে এই অংশে। যদি এখানে দুটি ম্যাঙ্গানিজ থাকতো তাহলে এখানে দুটো ম্যাঙ্গানিজ তুমি তৈরি করতে, তাহলে একটা ম্যাঙ্গানিজ পাঁচটা ইলেকট্রন গ্রহণ করলে দুটি 10টা ইলেকট্রন গ্রহণ করতে। তাহলে এখানে দুইটা ম্যাঙ্গানিজ, এখানে দুটো ম্যাঙ্গানিজ আয়ন 2+ 5-10টি ইলেকট্রন লিখতে হবে। ঠিক আছে? এই বিষয়টাই বলতে চেয়েছি। আচ্ছা, এরপর যেমন একটা ইলেকট্রন ম্যাঙ্গানিজ আছে, প্রতিটি ম্যাঙ্গানিজ আয়ন পার ম্যাঙ্গানেটে ক্ষেত্রে 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তরিত হচ্ছে। এবার চতুর্থ ধাপে যেটা করতে হবে, এই ধাপে হাইড্রোজেন ও অক্সিজেন এর সমতাকরণ করতে হবে। তাহলে তৃতীয় ধাপে আমরা জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া দেখালাম। তারপর চতুর্থ ধাপে আমরা হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সমতাকরণ আমরা দেখাচ্ছি। তাহলে আমরা জারণ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া এটা আমরা আবার একটু লিখি। তাহলে সেটা কি ছিল? ফেরাস ফেরিকে রূপান্তরিত হয়েছে ইলেকট্রন ত্যাগ করে পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ রূপান্তরিত হয়েছে। তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া কোনো অক্সিজেন পরমাণু নেই, অক্সিজেন পরমাণু সমতা করার প্রয়োজন নাই। হাইড্রোজেন পরমাণু নেই কোন পাশে, তো হাইড্রোজেন পরমাণু সমতা করার প্রয়োজন নাই। কিন্তু বিজারণ বিক্রিয়া দিচ্ছি অক্সিজেন পরমাণু আছে 4টি, তাহলে এই পাশে কোনো অক্সিজেন পরমাণু নেই। তাহলে নিয়ম হচ্ছে যে পাশে অক্সিজেন পরমাণু ঘাটতি আছে প্রতিটি অক্সিজেন পরমাণু 1 মোল অক্সিজেন পানি থেকে আসে। অতএব যে কটি অক্সিজেন পরমাণু ঘাটতি থাকবে যে পাশে, সেই পাশে সমসংখ্যক অক্সিজেনের সমান সংখ্যক পানির অণু যুক্ত করবে। তাহলে আমাদের এই পাশের 4 অণু পানি যুক্ত করতে হবে। তাহলে প্রতি অণু থেকে একটি অক্সিজেন পরমাণু আসে বলে 4 অণু থেকে 4টি অক্সিজেন পরমাণু আসবে, সমতা হয়ে যাবে। তাহলে আমাদের 4 অণু পানি যোগ করলাম। তাহলে 4 অণু পানি যোগ করার ফলে অক্সিজেনের সমতা হলো 4টি 4টি,
কিন্তু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চলে আসছে এখন 8টি। তাহলে এই পাশে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে এই পাশে আমরা 8টি হাইড্রোজেন আয়ন আকারে লিখব। হ্যাঁ, হাইড্রোজেনকে আয়ন আকারে লিখব, পরমাণু না, আয়ন পরমাণু হিসেবে, মৌল হিসেবে না, পরমাণু হিসেবে না, আয়ন আকারে লিখব। তাহলে আমাদের দেখো হাইড্রোজেন আর অক্সিজেন এর সমতা হয়ে গিয়েছে। তাহলে এখন যেটা করতে হবে, পরের ধাপ, পঞ্চম ধাপ, আমরা আবার লিখি জারণ, অর্ধ বিক্রিয়া, বিজারণ, অর্ধ বিক্রিয়া। তাহলে ফেরাস ফেরিকে রূপান্তরিত হয়েছে একটি ইলেকট্রন ত্যাগ করে পারম্যাঙ্গানেট পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ টুকরা পূর্ণবিপ্লব ওয়াটার। তাহলে দেখো এখন এই ধাপে যেটা করতে হবে, ইলেকট্রনের সমতা করবে, ইলেকট্রন এর সমতা করবে, ঠিক আছে? এই পঞ্চম ধাপ। তাহলে এটা ইলেকট্রন সমতা কোন কি, গৃহীত বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। তাহলে দেখো এখানে প্রতি মোল পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 5টি ইলেকট্রন উৎপন্ন হতে হবে জারণ বিক্রিয়ায়। তাহলে 5টি ইলেকট্রন তৈরি করতে গেলে প্রতিটি ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে অবশ্যই 5টি ফেরাস আয়ন 5টি ফেরিক আয়নে রূপান্তরিত হবে, 5টি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমার গৃহীত ও ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দেই, এটাকে 2 নং সমীকরণ দেই। তাহলে আমরা 1 ও 2 এখন যোগ করি, তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করে আমরা কি পাবো, তাহলে ইলেকট্রন ত্যাগ গৃহীত ইলেকট্রন সমান হওয়া বাদ দিচ্ছি, তাহলে 5টি ফেরাস আয়ন 1 মোল পারম্যাঙ্গানেট আয়ন, আর এই পাশে থাকছে আমার হাইড্রোজেন রয়ে গেছে, প্রোটন রয়েছে 8টি, উৎপাদনের মধ্যে থাকছে আমার 5টি ফেরিক আয়ন, হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন একটি, 4 মোল পানি। এই 3 নং সমীকরণ দিচ্ছি। আমরা এখন ষষ্ঠ ধাপ হচ্ছে প্রমাণ ধাপ। এই ধাপে আমরা দেখানোর চেষ্টা করব যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ হয়ে গিয়েছে। তাহলে আমাদের ষষ্ঠ ধাপে আসলো, ষষ্ঠ ধাপে প্রমাণ ধাপ। তাহলে সেই ধাপে আমরা কি দেখাবো, আমরা দেখাবো যে উভয় পাশে যে মৌলের আয়নগুলো আছে সেই আয়নগুলো পরমাণু হিসেবে আমরা দেখাবো প্রতীক আকারে। তাহলে এখানে 5টি আয়ন আছে, 5টি আয়ন আছে, এই পাশে 5টি আয়ন আছে, ম্যাঙ্গানিজ আছে একটি, ম্যাঙ্গানিজ আছে একটি, অক্সিজেন আছে 4টি, এই পাশে অক্সিজেন আছে 4টি, 4টি অক্সিজেন, তারপর হচ্ছে 8টি প্রোটন, 8টি হাইড্রোজেন আছে উভয় পক্ষে, উভয় পক্ষে। এইভাবে দেখানোর পর আমরা এখন বলতে পারি অতএব 3 নং সমীকরণই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা প্রমাণিত। তাহলে আমরা এই পর্যন্ত লিখলেই আমাদের আয়নিক পদ্ধতি সমতাকরণ হয়ে যায়। বিপরীত আয়ন যুক্ত না করলেও আমাদের চলবে, কারণ সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলতে পারি। আর এরপর যদি আমরা করতে পারি বিপরীত আয়ন দ্বারা সমতাকরণ, আমরা সেটা দেখাবো। তো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা তোমাদের বেশ কিছু জিনিস তোমরা স্মরণ করতে পেরেছো। তো আমরা পরবর্তীতে আমরা এই জারণ বিজারণের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করার আশা রাখি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।